প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আবার নতুন একটা ক্লাস, চলক ও ধ্রুবক। চলক ও ধ্রুবক এটা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক। হ্যাঁ, চলক এবং ধ্রুবক আমরা একটু কথা বলে নিব শুধু। তারপরের টপিক গুলো আপনাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। চলক ও ধ্রুবক এখান থেকে আমরা বহুবার দেখেছি, এটা খ নম্বরে অনেক কোশ্চেন আসে। চলক কাকে বলে? ভেরিয়েবল, যেটাকে ইংরেজিতে বলি আমরা ভেরিয়েবল। চলক কাকে বলে? গণিত শাস্ত্রে যে সকল রাশির মান পরিবর্তনশীল বা স্থির নয় সেগুলোকে বলি আমরা চলক। আবার ধ্রুবক কাকে বলে? কনস্ট্যান্ট, এটাকে বলি আমরা গণিত শাস্ত্রে যে সকল রাশির মান অপরিবর্তনশীল বা স্থির সেটাকে বলি আমরা ধ্রুবক। এখান থেকে আপনার খ নাম্বার একটা গুরুত্বপূর্ণ আসে যায়, যেমন হচ্ছে যে চলক 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 ও ধ্রুবকের মধ্যে পার্থক্য লিখো। ধ্রুবকের মধ্যে পার্থক্য লিখো। খুব ভালোভাবে একটু করে নিবেন, তাহলে আপনাদের জন্য খ নম্বর গুলো খুব সহজ হয়ে যাবে পরীক্ষায়। তারপরে আবার খ নম্বর আসতে পারে একটা বিষয়, সেটা হচ্ছে চলক। চলক হচ্ছে দুই প্রকার। চলক কয় প্রকার? দুই প্রকার। এটা হচ্ছে স্বাধীন চলক আর এটা হচ্ছে অধীন চলক। এটা হচ্ছে স্বাধীন চলক আর একটা অধীন চলক। একটা স্বাধীন চলক কাকে বলে? যে সকল চলক অন্য কোনো চলকের উপর নির্ভরশীল নয় সেগুলোকে বলি আমরা স্বাধীন চলক। আর অধীন চলক কাকে বলে? যে সকল চলক অন্য চলকের উপর নির্ভরশীল বা অন্য চলকের সাহায্য ছাড়া চলতে পারে না, সেটাকে বলি আমরা কি? অধীন চলক। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখান থেকে আপনাদের খ নম্বরে আসতে পারে স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যে পার্থক্য লিখো। ওকে, আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো প্রশ্ন আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে আপনাদের বারবার খ নাম্বারে এটা আসে। এখান থেকে হয় চলক এবং ধ্রুবকের মধ্যে পার্থক্য লিখো, অথবা আসে স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যে পার্থক্য লিখো। ঠিক আছে? আচ্ছা, আমরা পরের টপিক দেখি। আমরা ডিরেক্টলি চলে যাব অপেক্ষ, যেটাকে বলি আমরা ইংরেজিতে ফাংশন। এটাকে মূলত আমরা ইটালিক এফ দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, এফ দ্বারা প্রকাশ করা হয় ফাংশন কাকে বলে? স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ককে, বা অনেক সময় আসে গাণিতিক সম্পর্ককে কি বলি আমরা? অপেক্ষক বলি। স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যে, যেমন একটা আমরা অপেক্ষক দেখাই বা একটা সমীকরণ দেখাই, কিউডি সমান ফাংশন অফ পি। পিটা এখানে কি চলক? স্বাধীন চলক। আর কিউডি এটা কি? অধীন চলক। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় আপনাদের খুবই সমস্যা হয় এই সমীকরণগুলোতে স্বাধীন চলক আর অধীন চলক নির্ণয়ের জন্য। আপনারা যে কোনো অপেক্ষক বা যে কোনো সমীকরণে চোখ বন্ধ করে জিনিসটা বলতে পারবেন। সেটা হচ্ছে সমান সমান চিহ্নের ডান পাশে যেটা থাকবে, এটা স্বাধীন চলক। কোনো কিছু না, চোখ বন্ধ করে ডান পাশে যেটা থাকবে ওটাই কি চলক? স্বাধীন চলক। আর বাম পাশে যেটা থাকবে সেটা হচ্ছে অধীন চলক। আর এখানে মাঝখানে কি একটা আছে? মাঝখানে হচ্ছে অপেক্ষক, যা ফাংশন। এ কি করলো? স্বাধীন চলক আর অধীন চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক প্রকাশ করলো, বা গাণিতিক সম্পর্ক বা কারিগরি সম্পর্কটা কি করলো? প্রকাশ করলো। সেটাকে কি বলতেছি আমরা? অপেক্ষক। ওকে, আসুন পরেরটাতে দেখি। আচ্ছা, এর মধ্যে আরেকটা যেমন আছে আমাদের চাহিদা অপেক্ষক। এটাও অনেক সময় ক নম্বরে আসে। চাহিদা অপেক্ষক আবার কাকে বলে? যে দাম এবং চাহিদার মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় বা যে অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকে বলি আমরা চাহিদা অপেক্ষক। হ্যাঁ, তারপরে আমরা যাব চাহিদা সমীকরণে। আপনার যেটা টপিক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, চাহিদা সমীকরণ কাকে বলে ভাইয়া? চাহিদা সমীকরণ হচ্ছে দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয়, প্রকাশ করা হয় তাকে কি বলি আমরা? চাহিদার সমীকরণ বলে। তাহলে আবারও বলতেছি, দাম এবং চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে আমরা কি বলি? চাহিদার সমীকরণ। চাহিদার সমীকরণটা কেমন ভাইয়া? কিউডি ইকুয়াল
এ মাইনাস বিপি, কিউডি ইকুয়াল এ মাইনাস বিপি। আচ্ছা, তাহলে এখানে তাহলে ভাইয়া আমাদের আমরা কিউডি বলতে কি বুঝাই? কিউডি বলতে বোঝায় চাহিদার পরিমাণ। কিউডি বলতে কি বুঝায়? কিউডি বলতে বোঝায় চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণ। আচ্ছা, এখানে এ কে কি বলি? এ এবং বি, এই দুইটাকে আমরা একসাথে, এটাকে বলতেছি এ কে বলতেছি, এই দুইটাকে বলি আমরা, দুইটাকে বলি হচ্ছে আমরা প্যারামিটার। প্যারামিটার, প্যারামিটার। আচ্ছা, প্যারামিটার আবার কাকে বলে? বা এটাকে প্যারামিটার বা আচ্ছা প্যারামিটার, আচ্ছা প্যারামিটার, প্যারামিটার আবার কাকে বলে? প্যারামিটার হচ্ছে যেটাকে আমরা বলতেছি গণিত শাস্ত্রে যে সকল ধ্রুবক রাশির মান অজ্ঞাত বা অজানা থাকে তাকে আমরা প্যারামিটার বলতেছি। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আবারও বলতেছি, গণিত শাস্ত্রে যে সকল রাশির মান অজ্ঞাত বা অজানা থাকে তাকে কি বলি আমরা? প্যারামিটার। ওকে, আচ্ছা, তাহলে এ কে বলতেছি আমরা প্যারামিটার, বি কে বলতেছি আমরা প্যারামিটার। এছাড়া এ কে বলা হয় এখানে সমীকরণের ছেদক, আর বি কে বলা হয় ঢাল। ঢাল, ওকে। তাহলে একে কি বলতেছি? একে বলতেছি ছেদক, আর বি কে বলতেছি আমরা ঢাল। তাহলে আমরা এরকম একটা সমীকরণ আপনাদের জন্য লিখে ফেলি, কিউডি ইকুয়াল, কিউডি ইকুয়াল 30 মাইনাস টোয়াইস পি। 30 মাইনাস কি লিখলাম? টোয়াইস পি। তাহলে এখানে এ, এখানে আমরা সমীকরণটা লিখেছি এ। আচ্ছা, এর উপরে লিখি কিউডি ইকুয়াল 30 মাইনাস টোয়াইস পি মানে 2p। তাহলে এ কে কি বলতেছি? ছেদক। তাহলে ছেদক কত ভাইয়া? 30। বি বলতে কি বুঝায়? বি বলতে ঢাল। ঢাল কত? 2। কিন্তু আমরা যখন ঢাল বলবো তখন সাইনটা সহকারে বলবো। তাহলে ঢাল কত এখানে? -2। এরকম এমসিকিউ আসে কিন্তু, যে এরকম একটা সমীকরণ দেওয়া থাকবে, আপনাদের কলেজ পরীক্ষাগুলোতে দেখবেন, কলেজ পরীক্ষাগুলোতে এরকম দিয়ে রাখে। আবার আমাদের ফাইনাল এক্সামেও এরকম এমসিকিউ আসে, এরকম একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণে বলে যে উক্ত সমীকরণের ঢালের মান কত। তাহলে উক্ত সমীকরণের ঢালের মান কত ভাইয়া? উক্ত সমীকরণের ঢালের মান হচ্ছে -2। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে আমি আবার ওটা লিখে ফেলি, আর একটা সমীকরণ লিখে ফেলি, আপনারা কমেন্টে অ্যান্সার করে ফেলবেন। তাহলে আমাদের এখানে দেওয়া আছে, ধরলাম যে কিউডি ইকুয়াল 50 মাইনাস থ্রাইস পি। তাহলে এখানে আমাদের ছেদক কত এবং ঢাল কত। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে মূলত আর কি সিকিউর জন্য কি কোশ্চেন থাকতে পারে ভাইয়া? সিকিউর জন্য কি কোশ্চেন থাকতে পারে? সিকিউর জন্য কোশ্চেনটা হচ্ছে, সিকিউর জন্য যখন কোশ্চেন থাকে এরকম একটা সমীকরণ দেওয়া আছে, কিউডি ইকুয়াল 30 মাইনাস টোয়াইস পি। এখানে আপনাকে বলবে গ নম্বর যে উদ্দীপকের সমীকরণ থেকে, উদ্দীপকের সমীকরণ থেকে, সমীকরণ থেকে, সমীকরণ থেকে সূচি ও রেখা অঙ্কন করো। রেখা অঙ্কন করো, অঙ্কন করো। তাহলে উদ্দীপক থেকে সূচি এবং রেখা অঙ্কন করতে বলছে। তাহলে উদ্দীপকের সূচিটা কিসের ভাইয়া? উদ্দীপকের উদ্দীপকের সমীকরণটা কিসের? চাহিদার সমীকরণ। তাহলে উদ্দীপকের এই চাহিদার সমীকরণ থেকে যে সূচিটা হবে, এটা কি সূচি হবে? চাহিদার সূচি। যে রেখাটা হবে, চাহিদা রেখা। ওকে, তাহলে আমরা সমাধানে চলে যাই। গ নাম্বার একটা সমাধান করে দিচ্ছি, আপনারা সব একই ভাবে করবেন। সমাধান দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে কি ভাইয়া? কিউডি ইকুয়াল 30 মাইনাস টোয়াইস পি। ওকে, আচ্ছা ধরি, ধরি পি এর মান। আচ্ছা, এখানে দেখেন দেখি পি এর কোনো মান দেওয়া আছে কিনা। পি এর কোনো মান দেওয়া আছে? এখানে পি এর কোনো মান দেওয়া আছে? পি এর মান আমরা ধরে নেবো। পি বলতে কি বোঝায়? প্রাইস। প্রাইস মানে দাম। এখন দাম আমরা ধরে দেবো। দাম কখনো, একটা জিনিস মাথায় রাখবেন, দাম অর্থাৎ পি, দাম কখনো কি হয় না? শূন্য অথবা ঋণাত্মক হয় না। তাহলে আমরা কি ধরবো? 1 2 3 4 5 এভাবে যা মন চায় ধরে নিতে পারবেন। তাহলে ধরি পি এর মান, পি ইকুয়াল 1 হলে, 1 হলে তাহলে আমাদের কিউডিটা কত হবে ভাইয়া? তাহলে কিউডিটা হচ্ছে, আমরা আপনাদের ক্যালকুলেশনটা প্রথমে একটা দেখাচ্ছি, পরেগুলো আপনারা নিজেরাই করে ফেলবেন। 30 মাইনাস 2 এর সাথে পিটা গুণ অবস্থায় আছে। পি এর মান কত ধরছিলাম আমরা? এই যে 1 1। তাহলে এখানে হবে 30 মাইনাস 2, তাহলে ক্যালকুলেশন করলে কত হবে? 28। ওকে, আবার পি এর মান আমি 2 ধরলাম। 2 হলে, 2 হলে কিউডি কত হবে ভাইয়া? কিউডি হবে আমাদের এই যে, আবার এখানে 2 এর সাথে পিটা গুণ অবস্থায় আছে, এবার পি এর মান আমরা 2 ধরেছি। 2 এর সাথে 2 গুণন করলে কত হবে? 4 হবে। 4 থেকে 30 বিয়োগ করলে কত হবে? 26। দুইটা মান ধরলেই হবে। আমরা আরেকটা দেখাচ্ছি। 3 হলে, 3 হলে কিউডি কত হবে? আবার এখানে বসাবো, 2 এর সাথে পিটা যে গুণ অবস্থায় আছে, তাহলে 3 দুগুণ কত হয়? 6। 6 থেকে যদি আমরা 30 বিয়োগ করি তাহলে 24। ওকে, তাহলে আমাদের এখানে প্রথম কোশ্চেন কি ছিল ভাইয়া? প্রথম কোশ্চেন ছিল
প্রথম এখানে কোশ্চেন ছিল যে উদ্দীপক থেকে সূচি এবং রেখা অঙ্কন করো। তাহলে আমরা আগে ফার্স্ট সূচি তৈরি করি। সূচি পি এবং হচ্ছে কিউডি। সূচির ক্ষেত্রে দেওয়া আছে আমাদের পি কত কত ধরেছি ভাইয়া, 1 2 3। এই যে আমরা দাম ধরেছি 1 2 3, তাহলে এই যে 1 2 3। আচ্ছা, এবার যখন 1 ধরেছিলাম তখন আমাদের চাহিদার পরিমাণ কত? যখন 1 ধরছি তখন চাহিদার পরিমাণ হচ্ছে আমাদের 28, এই যে 28। যখন আমরা 2 ধরেছিলাম তখন 26, এই যে 26। আবার যখন 3 ধরছিলাম তখন কত, 24, এই যে 24। তাহলে এটা কি হয়ে গেল? এটা চাহিদার সূচি। এবার আবার কি কোশ্চেন আছে এখানে, এই যে রেখা অঙ্কন করো। তাহলে এখান থেকে আমরা কি করব এখন ভাইয়া, রেখা অঙ্কন করব। আমরা এবার রেখা অঙ্কন করতেছি। রেখা ও এক্স ভূমি অক্ষ, ও ওয়াই লম্ব অক্ষ। আমরা লম্ব অক্ষে কি নিব? লম্ব অক্ষে দাম নিব। এবং ভূমি অক্ষে কি নিব? ভূমি অক্ষে কিউডি। তাহলে দাম কত আছে ভাইয়া? 1 2 3। এবং আমাদের ভূমি অক্ষে কিউডি এর মান সবচেয়ে ছোট সংখ্যা কত হচ্ছে? 24, 26 এবং 28। আচ্ছা, অর্থনীতিতে আমাদের চিত্রগুলোর ক্ষেত্রে অনেকেই মাঝে মাঝে আপনারা ভুল করে ফেলেন। সেটা হচ্ছে কি ভাইয়া, যে আমরা অর্থনীতিতে যতগুলো চিত্রই আছে সবগুলোরই মান, যখন আমরা মান বসাবো শূন্য থেকে মানের ঊর্ধ্বক্রমে যাবে, মানে আস্তে আস্তে ছোট সংখ্যা থেকে আস্তে আস্তে বড়র দিকে যাবো আমরা। তাহলে দেখেন এবার P1 আছে, তখন কিউডি কত? 28, এই যে 1 28। যখন 2 তখন কত? 26, এই যে 2 26। 3 24, 3 24। এই রেখাটাকে কি করে দিব আমরা ভাইয়া? সেট করে দিব। হ্যাঁ, সেট করে দিব। এটা হচ্ছে ডি প্রাইম রেখা। ওকে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এটাকে কি বলতেছি আমরা? চাহিদা রেখা। এটাকে বলতেছি আমরা চাহিদা রেখা। চাহিদা রেখা। ওকে, তাহলে চাহিদার সূচি থেকে আমরা কি অঙ্কন করলাম? চাহিদা রেখা অঙ্কন করলাম। এখান থেকে আমাদের একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে যে চাহিদা সূচিকে কিভাবে প্রকাশ করা হয়। চাহিদা সূচি হচ্ছে যে এখানে দেখেন সূচির মধ্যে সবগুলো গাণিতিক সংখ্যা না, এই জন্য এটাকে বলি আমরা গাণিতিক প্রকাশ। ওকে, এবার এই যে চাহিদা রেখার মাঝখানে এগুলো সবগুলো জ্যামিতির মতো দেখতে, এই জন্য এটাকে বলি আমরা জ্যামিতিক প্রকাশ। তাহলে এটাকে কি বললাম? জ্যামিতিক প্রকাশ। আর এটাকে কি বললাম? গাণিতিক প্রকাশ। হ্যাঁ, এটা এখান থেকে আবার কোশ্চেন আসে অনেক সময়। খ নাম্বার, চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে পার্থক্য। চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে পার্থক্য, এটা আমি এমনিতে আপনাদের লিখে দিচ্ছি খ নাম্বারের জন্য। চাহিদা সূচি ও চাহিদা রেখার জন্য, চাহিদা সূচি ও রেখার মধ্যে পার্থক্য। ভাইয়া পড়ে নিতে হবে ভাইয়া, রেখার মধ্যে পার্থক্য। ভাইয়া আমাদের অর্থনীতিটা অত কঠিন না ভাইয়া, খুবই সহজ। আপনাকে সহজ করে নিতে হবে। পড়াশোনাই মানে তো কঠিন, এটাকে আমরা একটু সহজ করে নিতে হবে। সহজ করলে ইনশাল্লাহ যে কোনো বিষয় আপনি সুন্দরভাবে পেরে যাবেন। আচ্ছা, মনোযোগ দিয়ে একটু দেখে নিতে হবে। হ্যাঁ, শুধু যে আপনি আমাদের অনলাইন ক্লাসের উপরেই নির্ভর করবেন এমনটা না, আপনি বইয়ের উপরে নির্ভর করতে হবে, পড়তে হবে এবং প্র্যাকটিস গুলো বারবার করতে হবে, তাহলে এটা আপনার কাছে সহজবোধ্য হবে। আচ্ছা, পরের টপিক। তাহলে আমরা এই যে সমীকরণ আমাদের দেওয়া ছিল, কোশ্চেনটা ভালোভাবে ক্লিয়ার হবেন এভরিওয়ান। আমাদের এখানে সমীকরণ ছিল। আমাদের সমীকরণ থেকে আমরা কি করলাম? সূচি এবং রেখা অঙ্কন করলাম। হ্যাঁ, আমাদের সমীকরণ দেওয়া ছিল, সমীকরণ থেকে সূচি এবং রেখা অঙ্কন করলাম। এবার কোনো কারণে আমাদের সূচি দেওয়া আছে। এবার কোনো কারণে আমাদের দেওয়া আছে সূচি। আচ্ছা, এরকম একটা সূচি দেওয়া থাকতে পারে। সূচি দেখাচ্ছি, সূচি দেওয়া আছে। সূচি দেওয়া আছে পি এবং হচ্ছে কিউডি। 5 টাকা, তখন চাহিদার পরিমাণ ধরলাম যে 10 একক। দাম বৃদ্ধি পেয়ে 6 টাকা হয়েছে, তখন চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে ধরলাম 5 একক। এরকম একটা সূচি দেওয়া আছে। সূচি থেকে আপনাকে গ নম্বর বলতে পারে, উদ্দীপকের সূচি থেকে চাহিদা সমীকরণ নির্ণয় করো। তাহলে চাহিদা সমীকরণ নির্ণয়ের সূত্রটা কি ভাইয়া? চাহিদা সমীকরণ নির্ণয়ের সূত্র কি? কিউডি মাইনাস কিউ1 ডিভাইডেড কিউ1 মাইনাস কিউ2 ইকুয়াল পি মাইনাস পি1 মাইনাস পি2।
আচ্ছা, বা এটাকে আমরা কিন্তু আরেকভাবে লিখতে পারি, এই সূত্রটাকে আরেকভাবে লিখতে পারি কি, যে কিউডি মাইনাস ডি ওয়ান ডিভাইডেড ডি ওয়ান মাইনাস ডি টু ইকুয়াল পি মাইনাস পি ওয়ান মাইনাস পি টু। একই ভাই, একই। আপনারা যেটা খুশি সেটাই ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আমি তাহলে উপরেরটাকে ব্যবহার করে আপনাদের এটা সমাধান করে দিচ্ছি। তাহলে সমাধান করি আমরা এটাতে। আচ্ছা, সমাধানে আসলেন। আমি আমি বুঝছি এখানে আপনাদের অনেকেরই কোশ্চেন থাকবে। কোশ্চেন গুলো আমরা জানি যে ভাই আপনি এখানে কি কি কোশ্চেন করবেন। আমাদের এখানে দুইটা মান দেওয়া আছে, একাধিক মানের ক্ষেত্রে আবার কি হতে পারে ও আমরা বুঝাবো। আগে দেখেন, আমাদের এখানে দেওয়া আছে পি। পি এর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, এটা আবার খাতায় লিখিয়েন না, হ্যাঁ। পি এর ক্ষেত্রে প্রথমের যে মানটা আছে পরীক্ষার খাতায় লিখিয়েন না, এটা প্রথমেরটাকে পি ওয়ান ধরবেন, পরেরটা পি টু। আর কিউডি এর যে মানগুলো আছে প্রথমেরটা কিউ ওয়ান, পরেরটা হবে কি কিউ টু। তাহলে আমরা ওই অনুপাতে মানগুলা বসাই। বা তাহলে ভাইয়া এখানে কিউডির জায়গায় কিউডি রাখলাম, কিউডি এর জায়গায় কিউডি রাখলাম, হ্যাঁ। আপনারা একটু, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার মাঝে মাঝে কিউ গুলো কিন্তু এর মতো হয়ে যায়, কিন্তু একটু মিলাই নিবেন আমার কথার সাথে, ঠিক আছে। দুঃখিত এটার জন্য ভাই। কিউডি 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 মাইনাস হচ্ছে কিউ ওয়ান, তাহলে কিউ ওয়ান এর মান কত ভাইয়া? কিউ ওয়ান এর মান হচ্ছে 10। তাহলে নিচে কত হবে? নিচে হচ্ছে কিউ ওয়ান মাইনাস কিউ টু, তাহলে 10 মাইনাস 5, ওকে, ইকুয়াল পি মাইনাস পি ওয়ান। পি ওয়ান এর মান কত ভাইয়া? এখানে পি ওয়ান এর মান 5, এই যে 5, ওকে। এবং নিচে কত হবে? নিচে হচ্ছে পি ওয়ান মাইনাস পি টু, তাহলে পি ওয়ান এর মান হচ্ছে 5, 5 মাইনাস 6। এবার ক্যালকুলেশন দেখি। এবার ক্যালকুলেশন দেখি। এখানে আমাদের কিউডি এর জায়গায় কিউডি রাখলাম 10, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 5, উপরে হচ্ছে পি মাইনাস 5, 5 থেকে 6 বিয়োগ করলে মাইনাস 1। এবার কি করব? এবার করব ভাই আর গুণন। আর ছোটবেলায় আপনারা করেছেন, ক্লাস 9 10 এ করেছিলেন আর গুণন। আমরা এটার সাথে এটা, এই যে মাইনাস 5, সরি মাইনাস 5 না, আচ্ছা এই যে 5 দ্বারা এই পুরো অংশটাকে গুণ করব, আর মাইনাস 1 দ্বারা এই অংশটাকে গুণ করব। তাহলে আমরা ক্যালকুলেশন করি, যদি আমরা 5 দ্বারা পি কে গুণন করি তাহলে হবে 5p, কারণ 5 এর সামনে প্লাস, পি এর সামনে প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে প্লাস। এবার 5 এর সামনে আছে মাইনাস, এটার সামনে আছে প্লাস, প্লাসে মাইনাসে গুণ করলে হচ্ছে 25, মানে প্লাসে মাইনাসে মাইনাস, এবং 5 দ্বারা 5 গুণ করলে হচ্ছে 25 ইকুয়াল মাইনাস 1। আর কিউডির সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে গুণ করলে ভাইয়া কি হবে? মাইনাস। কিউডি এর সাথে 1 গুণন করলে কিউডি, আবার 10 এর সামনে আছে মাইনাস, 1 এর সামনে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে কত হচ্ছে? প্লাস। 10 এর সাথে 1 গুণন করলে 10 একে 10। এবার ক্যালকুলেশন করেন, এই যে এখানে যে কিউডিটা আছে মাইনাস কিউডি, এটা আমরা সমান সমানের এপাশে নিয়ে আসবো। আপনারা জানেন সমান যখন আমরা কোনো সাইন সহ সাইড চেঞ্জ করব বা পার্শ্ব চেঞ্জ করব তখন সাইনটা পরিবর্তন হয়ে যায়। এখানে মাইনাস কিউডি আছে, এই পাশে আসলে প্লাস কিউডি ইকুয়াল, ওইদিকে প্লাস 10টা থাকলো মাইনাস 25, ওই পাশে গেলে কত হবে? প্লাস 25। আর 5p টা হচ্ছে প্লাস, ওই পাশে গেলে কি হবে? মাইনাস। তাহলে এবার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কিউডি ইকুয়াল, এই যে 10 এর সাথে 25 যোগ করলে হচ্ছে 35, আর মাইনাস এখানে কত আছে ভাইয়া? 5p। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কত বের হলো এটার? এটা এই সমীকরণ, এই সূচি থেকে যখন আমরা সমীকরণ নির্ণয় করলাম অ্যান্সারটা হচ্ছে কিউডি ইকুয়াল 35, 35 মাইনাস 5p। আচ্ছা, এইটা যে সমীকরণটা আমার আদৌ সত্য হয়েছে কিনা কেমনে বুঝবো? তাহলে আপনি প্রমাণ করেন, এই যে 35 এর জায়গায় 35 রেখে দেন, 5 এর সাথে পিটা কি অবস্থায় আছে? গুণন অবস্থায় আছে। তাহলে পি এর মান প্রথমে একটা দিয়ে দেখা, মানে করলেই আমরা বুঝতে পারবো যে সমাধান ঠিক আছে কিনা। তাহলে 5টা, এই যে 5p এর সাথে 5 এর সাথে পিটা কি অবস্থায় আছে? গুণ। 5 এর সাথে আমরা পি এর মানটা গুণ অবস্থায় আছে। এখানে প্রথমের যে পি এর মান এখানে কত আছে? 5 টা বসাই দিব। তাহলে 5 আর 5 গুণ করলে কত হবে? 25। তাহলে 35 থেকে 25 বিয়োগ করলে কত হবে? 10। তাহলে উক্ত সমীকরণে পি এর মান যদি আমরা 5 ধরি তাহলে চাহিদার পরিমাণ বের হবে 10। যদি 6 ধরি তাহলে উক্ত সমীকরণে চাহিদার মান বের হবে 5। তাহলে বুঝতে পেরেছেন না, এটা আমাদের রাইট অ্যান্সার। তো অনেকেই যখন সমীকরণ বের করার পর কনফিউশন করবেন বা দুশ্চিন্তা থাকবেন তখন একটু সমাধানটা এভাবে বের করতে যাবেন যে পি এর মানটা একবার 5 এবং 6 বসিয়ে চাহিদা মানগুলো ঠিক আছে কিনা যাচাই করে নেবেন। ওকে, এবার লাস্ট যেটা একটা কোশ্চেন আপনাদের থেকে যায় যে ভাই যদি একাধিক মান থাকে তাহলে সেক্ষেত্রে কি করবেন?
আচ্ছা, একাধিক মানের ক্ষেত্রে, আচ্ছা এটা আমি ক্লিয়ার করে দেখাই। একাধিক মানের ক্ষেত্রে, একাধিক মানের ক্ষেত্রে ভাই আপনাদের এভাবে দেওয়া থাকবে। একাধিক মানের ক্ষেত্রে তখন এটা কিউ থাকবে, কিউ থাকবে, এখানে পি দেওয়া আছে এবং কিউডি দেওয়া আছে। কিরকম থাকবে? এটা দেওয়া আছে, ধরলাম এ বি সি ডি। আচ্ছা, পি এর মান দেওয়া আছে 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা ধরলাম। আচ্ছা, চাহিদার পরিমাণ দেওয়া আছে এখানে 30, 25, 20, আর এটাতে ধরলাম দেওয়া আছে 15। ওকে, এই একাধিক মান যদি থাকে, আরে ভাই আমার তো এখানে সূত্র অনুযায়ী একাধিক মান বসে না। কিউডি মাইনাস কিউ ওয়ান ডিভাইডেড কিউ ওয়ান মাইনাস কিউ টু ইকুয়াল পি মাইনাস পি ওয়ান, পি মাইনাস পি ওয়ান, পি ওয়ান মাইনাস পি টু। তাহলে সেক্ষেত্রে আমার করণীয় কি? আমার তো এখানে যে কোনো দুইটা মান নিয়ে করতে হবে। ওই সেক্ষেত্রে আপনাদের পরীক্ষায় গ নাম্বারে যদি এটা আসে বা ঘ নাম্বারে আসে, তাহলে আপনাকে বলে দিবে, কি বলে দিবে ভাইয়া? বলে দিবে যে এ অথবা বি বিন্দু থেকে সমীকরণ নির্ণয় করো, অথবা বলতে পারে বি বা সি বিন্দু থেকে সমীকরণ নির্ণয় করো, অথবা বলতে পারে সি ও ডি বিন্দু থেকে সমীকরণ নির্ণয় করো। যে কোনো দুইটা বিন্দু থেকে আপনাকে কি নির্ণয় করতে বলবে? সমীকরণ নির্ণয় করতে বলতে পারে। তাহলে আমরা দেখলাম সমীকরণ থেকে আমরা কি নির্ণয় করলাম? সমীকরণ থেকে সূচি ও রেখা অঙ্কন করলাম। আবার সূচি থেকে কি নির্ণয় করলাম? সূচি থেকে আমরা সমীকরণ নির্ণয় করলাম। আশা করি আপনারা চাহিদা সমীকরণ এবং চাহিদা সূচি এবং রেখা নির্ণয় আশা করি খুব সহজভাবে বুঝতে পেরেছেন। আপনারা কি করবেন? বারবার প্র্যাকটিস করবেন। বারবার প্র্যাকটিস করলে টপিকগুলো আপনাদের জন্য সহজ হবে এবং এটা পরীক্ষায় আসা উপযোগী, পরীক্ষায় আসার মতো একটা উপযোগী, পরীক্ষায় একদম ফাইনাল পরীক্ষা আসার মতো। কলেজ পরীক্ষাগুলো তো এগুলো তো আপনাদের রাখেই, পাশাপাশি ফাইনাল পরীক্ষা আসার মতো একটা উপযোগী টপিক। ঠিক আছে, আমরা আশা করি এটা বারবার প্র্যাকটিস করব, তাতে আমাদের জন্য সবার জন্য সহজ ও আরো প্রাণবন্ত হয়ে উঠবে। আপনারা ক্লাসটাকে প্র্যাকটিসের মাধ্যমেই রাখবেন, তাহলে সহজেই এটা সমাধান করতে পারবেন। ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে রাখতেছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।